খুবই প্রয়োজনীয় সাক্ষ্য আইনের ১০৫ থেকে ১০৮ ধারার ধারাবাহিক আলোচনা। ১০৫ ধারার বিষয়বস্তু হচ্ছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে মামলাটি যাতে দণ্ডবিধিতে বর্ণিত সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে অথবা দণ্ডবিধিতে বর্ণিত কোনো বিশেষ ব্যতিক্রম বা উক্ত অপরাধ সম্পর্কিত অপর কোনো আইনে বর্ণিত কোনো শর্তের মধ্যে পড়তে পারে, এরূপ কোনো পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপরে বর্তায় এবং এরূপ ক্ষেত্রে আদালত অনুরূপ পরিস্থিতি অনুপস্থিতি বলে অবশ্যই ধরে নিবে। বিষয়টি উদাহরণের মাধ্যমে আমরা সহজ করতে চাই। যেমন বলা হয়েছে, হত্যার দায়ে অভিযোগ করে যে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে মানসিক উন্মাদ বা ভারসাম্যহীন থাকা অবস্থায় সে তার কৃতকার্যের প্রতি জ্ঞাত ছিল না। অর্থাৎ যখন সে এই কার্যটি ঘটিয়েছে এবং হত্যার দায়ে অভিযুক্ত হয়েছে, ওই মার্ডারের সময় সে ভারসাম্যহীন ছিল। তো সে যে ভারসাম্যহীন ছিল সেটি তাকেই প্রমাণ করতে হবে, অর্থাৎ আসামিকেই প্রমাণ করতে হবে। সেটি যে প্রমাণের যেই ধরনের ক্রিটেরিয়া রয়েছে তার ভিতরে মেডিকেল সনদ বা অন্যান্য যেই ধরনের ডকুমেন্টসগুলো দরকার সেভাবেই তাকে প্রমাণ করতে হবে যে সে হত্যার ঘটনার সময় মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল বা ভারসাম্যহীন ছিল। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি, হত্যার দায়ে অভিযোগ করে যে গুরুতর ও আকস্মিক উস্কানির কারণে সে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। অর্থাৎ সে যখন এই কার্যটি সংগঠন করে তখন কি হয়েছিল, তাকে গুরুতর ও আকস্মিক উস্কানি দিয়েছিল, কিন্তু সেটিও তাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আসামিকেই সেটি প্রমাণ করতে হবে যে এই সময় যে তাকে উস্কানিমূলক অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। এগুলোই হচ্ছে সাধারণ ব্যতিক্রমের কিছু উদাহরণ। আরও একটি উদাহরণ আমরা দিতে পারি, দণ্ডবিধির ৩২৫ ধারায় কোনো ব্যক্তি অভিযুক্ত হয়েছে। দণ্ডবিধির ৩২৫ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, জখম আর কি। তো এখন এই ৩২৫ ধারায় যদি কেউ দণ্ড পায় বা সাজা পায় আসামি, সেক্ষেত্রে ৩৩৫ ধারার বিধানের যেই ব্যতিক্রম ছিল, অর্থাৎ ৩৩৫ ধারায় দণ্ডবিধিতে বলা আছে যে উত্তেজনাবশত স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদান করা। তো এখন এই ৩৩৫ ধারা এই ব্যতিক্রমের যে মধ্যে পড়ে সেটি কিন্তু আসামিকেই প্রমাণ করতে হবে। এই ১০৫ ধারাটি সাক্ষ্য আইনের, এটি ফৌজদারি মামলার জন্য প্রযোজ্য। দণ্ডবিধির সাধারণ যেই ব্যতিক্রম সমূহের কথা আমরা বলেছি সেটি কিন্তু দণ্ডবিধির ৪র্থ অধ্যায় ৭৬ থেকে ১০৬ ধারায় বর্ণিত আছে। এই বিষয়গুলো যারা বার কাউন্সিলের পরীক্ষার জন্য প্রিপেয়ার নেয় তাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই নখদর্পণে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে দুর্ঘটনা, মাতলামি, পাগলামি, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার, এই বিষয়গুলোর কথা কিন্তু ৭৬ থেকে ১০৬ ধারায় দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬ ধারায় সেখানে বলা আছে। আরেকটি বিষয়, সাধারণ ব্যতিক্রমের কথা বা অন্যান্য ব্যতিক্রমের কথা যেহেতু বলা হয়, যেমন মানহানি, দণ্ডবিধির ৪৯৯ ধারার মানহানির কথা বলা আছে। মানহানির জন্য ফৌজদারি মামলায় যদি বাদী প্রমাণ করে যে আসামি মানহানিকর কাজ করেছে, তবে আসামির বিরুদ্ধে মামলাটি দণ্ডবিধির
499 ধারার ব্যতিক্রমের নিয়মে পড়ে। 499 ধারায় আমরা জানি 10টি ব্যতিক্রম রয়েছে। এই 10টি ব্যতিক্রমের মধ্যে যে পড়ে সেটি কিন্তু আসামিকে প্রমাণ করতে হবে। 105 ধারাটি দেওয়ানি মামলার জন্য প্রযোজ্য নয়। বার কাউন্সিলে বর্তমানে অনেক ডিপ্লোম্যাটিক ক্রিটিক্যাল কোশ্চেন হয়, সেক্ষেত্রে বলা হয় 105 ধারাটি কিসের কোন আইনের মধ্যে পড়ে। তো আমরা এটা যদি জানা থাকে যে 105 ধারাটি ফৌজদারি আইনের জন্য, ফৌজদারি মামলার জন্য প্রযোজ্য, দেওয়ানি মামলার জন্য প্রযোজ্য নয়, তখন যেভাবেই কোশ্চেন আসুক না কেন সেটির উত্তর দেওয়া খুব সহজ হবে। এই হলো 105 ধারার বিস্তারিত আলোচনা। 106 ধারা সম্পর্কে আমরা জানব। 106 ধারার বিষয়বস্তু হলো, যেই বিষয় বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। যে বিষয় বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে সেটি প্রমাণের দায়িত্ব। কিভাবে? যেমন মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ক অভিযুক্ত হলো। এখন কয়ের নিকট যে টিকিট ছিল সেটি তাকেই প্রমাণ করতে হবে। এই ধারা আরেকটু বিষয় একটু বিশদ আলোচনা করা দরকার। সেটি হচ্ছে, বর্তমান ধারাটি শুধুমাত্র মামলার পক্ষদ্বয়ের উপরে প্রযোজ্য। পক্ষদ্বয় দ্যাট মিন্স বাদী এবং বিবাদী বোঝায়। এই ধারায় বলা হয়েছে, মামলার যে পক্ষ অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত বা জানে তার উপরই তা প্রমাণের দায়িত্ব বর্তায়। কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অনুমোদনীয় কাজ করার জন্য ফৌজদারি বা দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়, তবে এই উভয় ধরনের মামলা, অর্থাৎ দেওয়ানি ফৌজদারি উভয় ধরনের মামলার জন্যই 106 ধারা, সাক্ষ্য আইনের 106 ধারা প্রযোজ্য। অনুমতি ব্যতীত মদ বিক্রি করা, কোনো ব্যবসা পরিচালনা করা বা শিকার বিধি ভঙ্গের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা দায়ের করা হয়, তবে এই সমস্ত ক্ষেত্রে আদালতের সামনে অনুমতিপত্র বা লাইসেন্স প্রদর্শন করতে হবে বিবাদীকে বা আসামিকে। এখানে একটি বিষয়, খুব মজার বিষয়, একটু খেয়াল দিয়ে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। যদি অভিযোগের বিষয়বস্তু সম্বন্ধে মামলার পক্ষদ্বয় নয়, অর্থাৎ বাদী বিবাদী নয়, বরং সাক্ষী বিশেষভাবে জ্ঞাত থাকে, তবে সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়। এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে। তাহলে আমরা এই ধারা সম্পর্কে, 106 ধারা সম্পর্কে আমরা জেনেছি যে বিষয়বস্তুটা আবার একটু বলি, যে বিষয় বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। এক্ষেত্রে দেওয়ানি মামলার ক্ষেত্রে 106 ধারার প্রয়োগটা কি? দেওয়ানি মামলায় 106 ধারা নিঃসংকোচে প্রয়োগ করা যায়। দেওয়ানি মামলা শুধু পক্ষভুক্ত ব্যক্তিই নয়, অন্য কোনো ব্যক্তিও যদি অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত হয়, অন্য কোনো ব্যক্তি, আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে দেখেছি বা আলোচনা করেছি যে বাদী বিবাদী ব্যতীত সাক্ষী যদি জ্ঞাত থাকে তাহলে এই ধারায় প্রযোজ্য নয়। কিন্তু দেওয়ানি মামলায় বলতেছে যে দেওয়ানি মামলায় শুধু পক্ষভুক্ত ব্যক্তিই নয়, অন্য কোনো ব্যক্তিও যদি অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত থাকে বা জানে, সেক্ষেত্রেও 106 ধারা প্রযোজ্য হবে। এই হলো 106 ধারার আমাদের বিস্তারিত আলোচনা। 106 ধারা সম্পর্কে আরেকটু আমরা বলতে পারি একটা, যে স্বামীর তত্ত্বাবধানে থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। কেবলমাত্র এরূপ ঘটনার প্রেক্ষিতে স্বামীকে দোষী সাব্যস্ত করা যায় না যদি না স্বামীর আচরণ দোষী বলে প্রতীয়মান না হয়। তো এই হলো 106 ধারা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা। আমরা এখন 107 ধারা বিষয়বস্তু, সেটি হলো, যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জ্ঞাত আছে বা জানা আছে যে
যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জানা আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। এই বিষয়টি আমরা একটু দেখি বিস্তারিত এই ধারায় 107 ধারা সাক্ষ্য আইনের। যদি কোনো ব্যক্তি জীবিত না মৃত এটা বিচার্য বিষয় হয় এবং দেখানো হয় যে সে 30 বছরের মধ্যে জীবিত ছিল, তবে তার প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির যে তাকে বর্তমানে মৃত বলে দাবি করে। তাহলে 107 ধারার বিষয়বস্তুটা হচ্ছে 30 বছরের মধ্যে যদি কেউ জীবিত থাকে এবং তাকে যদি কেউ মৃত বলে দাবি করে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে সে মৃত এবং তার কাছে যেই ধরনের ডকুমেন্টস আছে সেটার মাধ্যমে সে সেটা প্রমাণ করবে যে সে মৃত ছিল। তাহলে এখানে বিষয়টি হচ্ছে কে প্রমাণ করবে? যে জীবিত দাবি করে সে প্রমাণ করবে, না যে মৃত দাবি সে প্রমাণ করবে? যে মৃত বলে দাবি করে সে প্রমাণ করবে যে সে মৃত ছিল। 108 সেখানে বলা হয়েছে, এর শিরোনাম হচ্ছে 108 ধারা সাক্ষ্য আইনের, যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খবর পাওয়া যায় নাই সে যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব। এটিও আমরা একটু দেখি, দুইটি ধারা একটু পারস্পরিক। যার সম্পর্কে 7 বছর যাবৎ কোনো কিছু জানা যায় নাই, যার সম্পর্কে 7 বছর যাবৎ কোনো কিছু জানা যায় নাই তার জীবিত থাকার বিষয়ে প্রমাণ করার দায়িত্ব নিয়ে বর্তমান ধারাটি আলোচনা। বর্তমান 108 ধারার আলোচ্য বিষয় হলো, কোনো ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া না গেলে, কয় বছর যাবৎ? 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া না গেলে সে মৃত বলে আইন অনুযায়ী ধারণা করা যায়। সে মৃত বলেই আইন অনুযায়ী তাকে মৃত বলে ধারণা করা যায়। সেই ব্যক্তি জীবিত বলে কেউ যদি দাবি করে যে 7 বছর তার যে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই, কিন্তু তাকে যদি কেউ জীবিত বলে দাবি করে, তবে তার জীবিত থাকার বিষয়টি প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায়। তাহলে এই ধারায় আমরা দেখলাম যে জীবিত বলে দাবি করবে, 108 ধারায় যে জীবিত বলে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে সে জীবিত ছিল। তো 107 এবং 108 এই পারস্পরিক দুটি ধারা আমরা যদি খেয়াল করে বিষয়টি বুঝি, তাহলে পরীক্ষায় এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন সেটির অ্যান্সার দেওয়া কিন্তু সহজ হবে। বিষয়টি সাক্ষ্য আইনের এই বিষয়গুলো খুবই মনোযোগ বা গভীর মনোযোগের সাথে আমাদের পড়া উচিত, দেখা উচিত। এ পর্যন্তই, ধন্যবাদ।